স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদে আপনাদের সাথে আছি রাশেদ ইমাম। গেল কয়েকদিন ধরে ঊর্ধ্বগতি করোনা সংক্রমণের হার। করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার কথা বলা হলেও তা পুরোপুরি উপেক্ষিত। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মানাতে মাঠে নেমেছে প্রশাসন। মাস্ক পরার বিষয়ে জনসচেতনতা তৈরিতে বিভিন্ন জেলায় শুরু হয়েছে অভিযান। চট্টগ্রামে মানুষকে সচেতন করতে নগরীর কাজীর দেউরি, চকবাজার সহ বেশ কিছু স্থানে অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। পথচারীদের মাঝে মাস্ক বিতরণও করা হচ্ছে। রাজশাহীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে প্রশাসন। এ সময় করোনা সংক্রমণ রোধে মাস্ক পরার উপর গুরুত্ব আরোপ করেন তারা। এছাড়া নো মাস্ক নো মুভমেন্ট কার্যকর করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। মানুষের মধ্যে একটু রিল্যাক্টেন্স চলে এসেছে যে মাস্ক ব্যবহারের প্রতি একটা অবজ্ঞা। আমরা সবকিছুই করব, কাজকর্ম করব, কিন্তু স্বাস্থ্যবিধিটা যদি মেনে চলি তাহলে আমরা এই কোভিডকে নিয়ন্ত্রণ করতে পারবো। রাজনীতির মাঠ থেকে শরীর চর্চা সবখানেই তরুণদের জন্য অনুপ্রেরণা সোহেল তাজ। তার মতে, সুস্থভাবে বেঁচে থাকতে পারলে তরুণরা ভূমিকা রাখতে পারবে বাংলাদেশের সমৃদ্ধির অগ্রযাত্রায়। সে লক্ষ্যেই দিনরাত কাজ করে যাচ্ছেন তরুণদের সুস্বাস্থ্য নিশ্চিতে। নিজেকে তৈরি করেছেন তরুণদের অনুপ্রেরণা হিসেবে। সেলিম খানের ক্যামেরায় বাকিটা জানাচ্ছেন রিশাদ হাসান। সোহেল তাজ বয়স 51 বছর, অথচ তার দেহের গঠন বলছে এখনো 18 তরুণ। এই ফিটনেস বলে দিচ্ছে সোহেল তাজ মানে তরুণদের অনুপ্রেরণার গল্প। ফিটনেসের জন্য তার এই যাত্রা শুরু মাত্র 11 বছর বয়সেই, যা ধরে রেখেছেন আজ অব্দি। জানান সমাজের নানা অসঙ্গতি দূর করতে তার এই ফিটনেস মিশন। খাদ্যাভ্যাস ঠিক করতে হবে, জাঙ্ক ফুড থেকে বিরত থাকতে হবে, মাদক থেকে বিরত থাকতে হবে এবং আমাদের এই রেপ কালচার থেকে বেরিয়ে আসতে হবে এবং সামাজিক অবক্ষয়গুলোকে আমাদের এখনই রুখতে হবে। পাশাপাশি তরুণ বয়সে জটিল সব অসুখ প্রতিরোধে তার এই পদক্ষেপ রাখবে অগ্রণী ভূমিকা, যার মাধ্যমে তরুণরা দেশকে সেবা দিতে পারবে অনেক বছর ধরে। যুব সমাজকে বের করে আনার একমাত্র না, একটা বড় উপায় হচ্ছে কিন্তু এই স্বাস্থ্য বিষয়টাকে আমরা যদি তুলে ধরতে পারি এবং ইয়াং জেনারেশনকে যদি আকৃষ্ট করতে পারি একটি সুন্দর জীবনধারা অবলম্বন করতে। ধানমন্ডিতে তার ফিটনেস সেন্টারের নাম ইন্সপায়ার ফিটনেস বাই সোহেল তাজ, যেখানে স্বাস্থ্য সচেতন মানুষেরা আসেন শরীর চর্চায়। আছেন মন্ত্রী ও চিকিৎসকও। মাসেল স্ট্রেংথ, মাসেলের বাল্ক মেনটেন করে এবং মাসেল বাল্ক যত মেনটেন হবে জয়েন্ট ততটা ফ্রি থাকবে, তত অ্যাক্টিভ থাকবে, তত স্ট্রং থাকবে, কোনো রকম জয়েন্ট পেন সেখানে আসবে না। আরেকটা হলো যে এজিং প্রসেসটা এটা হেল্ড আপ করে দিবে। বডি বিল্ডিংয়ে স্যার আর্নল্ড শোয়ার্জনেগার, রুমি কোলম্যানদের কাছ থেকে অনুপ্রেরণা পায় সারা বিশ্বের তরুণরা। তবে বাংলাদেশে সোহেল তাজ কেন নয়? স্যার বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বলেছিলেন, ওয়েল ডান ইজ বেটার দেন ওয়েল সেড। ঠিক একইভাবে ফিটনেস ট্রেনাররা বলছেন স্বাস্থ্য গঠন করার কথা না বলে স্বাস্থ্য গঠন করে ফেলার কথা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। আজ থেকে শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা, যেখানে মাস্ক পরে পরিপূর্ণভাবে স্বাস্থ্যবিধি মেনে প্রাণের মেলা চালিয়ে নেয়ার প্রত্যাশা করছেন আয়োজকরা। বঙ্গবন্ধুর শতবর্ষপূর্তি এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে স্বাধীনতা শিরোনামে এবারের বইমেলা উৎসর্গ করা হচ্ছে জাতির পিতাকে। আয়োজকরা জানান, কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে 14 এপ্রিল পর্যন্তই চলবে গ্রন্থমেলা, নইলে আসতে পারে স্থগিতের ঘোষণা। সুকন্যা আমির জানাচ্ছেন বিস্তারিত। অপেক্ষার প্রহর শেষ করে বাংলা একাডেমি আর সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে আজ থেকে শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। বিকাল 3টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে মেলার 37তম আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারে মেলায় বেড়েছে পরিধি। 540টি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হয়েছে 834টি ইউনিট। এছাড়াও থাকছে 33টি প্যাভিলিয়ন, লিটল ম্যাগাজিন চত্বর, শিশু চত্বর, লেখক বলছি মঞ্চ সহ অন্যান্য। এবারের মেলার মূল থিম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। 17ই মার্চ স্টল ও প্যাভিলিয়ন নির্মাণের কাজ শেষ হবার কথা থাকলেও সময় স্বল্পতার কারণে তা সম্পন্ন করতে পারেননি অনেকেই। ফলে শেষ মুহূর্তেও চলছে টুকটাক নির্মাণ কাজ। সবকিছু ঠিকঠাক থাকলে বইমেলা চলবে 14ই এপ্রিল পর্যন্ত।
সময়টা ভিন্ন হলেও 21শে গ্রন্থমেলার আবেগটা কিন্তু অভিন্ন। রঙিন মলাট, সাদা কালো অক্ষরে জড়ানো এই আবেগটাকে এবার ছুঁতে হলে পড়তে হবে মাস্ক, মানতে হবে স্বাস্থ্যবিধি, তবেই নিশ্চিত হবে মেলার প্রবেশের পথ, এমনটাই জানান আয়োজকরা। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। এবারে অগ্নিঝরা মার্চ। মুক্তিযুদ্ধে এক একজনের অস্ত্র ছিল এক এক রকম। কেউ সশস্ত্র যুদ্ধের ময়দানে শত্রুর সামনাসামনি অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, কেউ কেউ ছিলেন যুদ্ধ পরিকল্পনায়, কখনো বিদেশের মাটিতে, কখনো দেশে আলোচনা টেবিলে। অস্ত্রের যুদ্ধ, মনস্তাত্ত্বিক যুদ্ধ আর নানা কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে 9 মাসের যুদ্ধ চলেছে। সেই যুদ্ধের অন্যতম সংগঠক ব্যারিস্টার আমিরুল ইসলাম। অন্তরা বিশ্বাস জানাচ্ছেন বিস্তারিত। মুক্তিযুদ্ধের আগেই দেশে শুরু হয় আরেক রকম যুদ্ধ। দেশের কোন জেলায়, কোন মহকুমায় আন্দোলনকারীরা কি কি করবেন সেই সিদ্ধান্ত দিতেন বঙ্গবন্ধু। আর সেই সব সিদ্ধান্ত নেবার আগে সকল তথ্য একত্রিত করতেন তাজউদ্দিন আহমেদ, ডক্টর কামাল হোসেন আর ব্যারিস্টার আমিরুল ইসলাম। তারাই আবার বঙ্গবন্ধুর নির্দেশ সারা দেশে ছড়িয়ে দিতেন, কখনো সরাসরি, কখনো বা টেলিফোনে। মূল কাজ ছিল সমস্ত ঘটনাগুলো তুলে রাখা, বিভিন্ন জায়গায় কী কী ঘটছে এবং সেই প্রেক্ষিতে আবার কী নির্দেশনাগুলো যাবে। অত সরকার চালাচ্ছেন বঙ্গবন্ধু, অত তার কথাতেই কীভাবে চলবে না চলবে, কখন ট্রেন চলাচল হবে, কখন আমাদের টেলিকমিউনিকেশনস আমরা বিচ্ছিন্ন করে দেবো। মার্চের আগেই বঙ্গবন্ধুর নির্দেশে ডক্টর কামাল হোসেন ও ব্যারিস্টার আমিরুল ইসলাম সংবিধানের খসড়া তৈরি করেন। 25শে মার্চ রাতে তারা দুজন বিপদের আঁচ পেয়ে বঙ্গবন্ধুর বাড়িতে যান। বাড়ি থেকে বঙ্গবন্ধুকে সরে যেতে বলেন, কিন্তু বঙ্গবন্ধু পালিয়ে যাননি। আমি কামাল সাহেব দুজনই বললাম যে উনি যদি না যান তাহলে আমরাও এখানেই থাকবো, আপনার সাথেই থাকবো। তো উনি তখন আমাদের দুজনকে নিয়ে গেটের সামনে কাছে নিয়ে গিয়ে আমাদেরকে আদর করে বললেন যে গড ব্লেস ইউ। বাঙালির যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি কখনো পালাতে পারেন না, অত যাকে চাচুনি মোকাবেলা করবেন। ব্যারিস্টার আমিরুল ইসলামরা মুক্তিযুদ্ধের শুরুর দিকেই ভারতে যান। রাষ্ট্রীয় সম্মানে তাদেরকে অভিবাদন জানায় ভারত। গার্ডও বরাদ দিয়ে নিয়ে গেল। অর্থাৎ আমরা বর্ডার পার হওয়ার আগেই আমরা মানে সরকারি পদমর্যাদায় আমাদেরকে গ্রহণ করেছে। দিল্লিতে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে তারা আলোচনা করেন। বিভিন্ন দেশে তারা স্বাধীন বাংলাদেশের স্বীকৃতির জন্য চিঠি পাঠান। এভাবেই মুক্তিযুদ্ধের সময় নানাভাবে কাজ করেন এই মুক্তিযুদ্ধের সংগঠক, যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে পৃথিবীর বুকে খচিত হয় বাংলাদেশের মানচিত্র। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। হবিগঞ্জের বাহুবল উপজেলায় নিজ ঘর থেকে মা ও মেয়ের গলা কাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানান, কাঁচামাল ব্যবসায়ী সন্দীপ দাস স্ত্রী ও সন্তানদের নিয়ে দিগম্বর বাজারে 3তলায় একটি ভাড়া বাসায় 3য় তলায় বসবাস করছিলেন। বুধবার রাতে ব্যবসার কাজে সন্দীপ দাস সুনামগঞ্জে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার ভোরে বাসায় এসে ঘরের মধ্যে তার স্ত্রী ও মেয়ের গলা কাটা লাশ দেখতে পান। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তবে কে বা কারা কী কারণে মা ও মেয়েকে হত্যা করেছে সে সম্পর্কে পুলিশ কিংবা স্বজনরা নিশ্চিত করে এখনো কিছু জানাতে পারেনি। চট্টগ্রামে আবারও কিশোর গ্যাংয়ের আধিপত্যকে কেন্দ্র করে প্রাণহানি। এবার নগরের আগ্রাবাদে প্রাণ গেল সাউন্ড সিস্টেম মালিক নিরীহ হাশেমের। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগ্রাবাদ ইস্টার্ন বয়েজ ক্লাবের মোটরসাইকেল র্যালিতে কিশোর গ্যাং লিডার মাসুদের অনুসারী সোহাগের ছুরিকাঘাতে খুন হয় হাশেম। সিসিটিভির ফুটেজে যার প্রমাণ মিলেছে। এই ঘটনায় হত্যাকারী সোহাগ সহ 24 জনকে আটক করেছে পুলিশ। কিশোর গ্যাং ধ্বংস করতে পুলিশের কঠোর অবস্থান এবং বিচার কাজ রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার পরামর্শ সমাজবিজ্ঞানীদের। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় নয়ন বড়ুয়া জয়ের প্রতিবেদন।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মোটরসাইকেল শোয়ের আয়োজন করে ইস্টার্ন বয়েজ ক্লাব। আগ্রাবাদের রঙ্গিপাড়া থেকে জাম্বুরি পার্ক এলাকায় আসলে বাধা দেয় কিশোর গ্যাং লিডার মাসুদের অনুসারীরা। দুই পক্ষের সংঘর্ষ বেঁধে গেলে সোহাগের ছুরিকাঘাতে মৃত্যু হয় সাউন্ড সিস্টেম ব্যবসায়ী হাসিমের। 7 জনের নাম উল্লেখ সহ 24 জনকে আসামি করে ডবলমুরিং থানায় মামলা করেন নিহতের স্ত্রী। আমরা এখন পর্যন্ত 24 জনকে আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আমরা মূল ঘটনায় আরো ভিতরে যাব। অপরাধ বেড়ে যাওয়ায় কিশোর গ্যাং লিডারদের ধরতে পুলিশ মাঠে আছে বলছেন সিএমপি কমিশনার। আইনের আওতায় আনা একটি প্রক্রিয়া, আমাদেরকে তথ্য সংগ্রহ করতে হচ্ছে, আমাদের তথ্য সংগ্রহ করে এটা বিশ্লেষণ করতে হচ্ছে এবং তারপরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। সমাজ বিশ্লেষকরা বলছেন বিচার ব্যবস্থা কঠোর না হলে অপরাধীরা জামিন পাবে সহজে আর বাড়বে অপরাধও। এই বিচার ব্যবস্থা যদি দুর্বল হয় এবং প্রসিকিউশনের পক্ষ থেকে সেটা যদি তুলে আনা বিচারে যদি দুর্বল হয় তাহলে আসামি অটোমেটিক্যালি ছাড়া পেয়ে যাচ্ছে। অভিভাবকদের সচেতন করতে পারলে কিশোর অপরাধ অনেকটা কমে আসবে বলেও মনে করছেন সমাজ বিশ্লেষকরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। রাজধানীর ভাসানটেকে সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর আবারও সেখানে গড়ে উঠছে অস্থায়ী স্থাপনা। এ বিষয়ে বিস্তারিত জানাতে ভাসানটেক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালুকদার বিপ্লব। বিপ্লব, স্বাগত আপনাকে। বিপ্লব, সড়কে সরেজমিনে কি চিত্র দেখতে পাচ্ছেন দর্শকদের জানাবেন। রাশেদ, আমি রয়েছি ভাসানটেক এলাকায়, অর্থাৎ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 15 নম্বর ওয়ার্ডের ভাসানটেক থেকে পকেট গেট পর্যন্ত, যেটি বলছিলেন যে গত প্রায় 2 মাসের কাছাকাছি সময় হয়েছে এই রাস্তাটি কিন্তু অবৈধ দখল মুক্ত করার জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজুক এবং সিটি কর্পোরেশন যৌথভাবে উচ্ছেদ অভিযান কার্যক্রম পরিচালনা করেন এবং একই সাথে এই রাস্তা যে 20 ফিট, সেই 20 ফিট প্রশস্তের পাশাপাশি রাস্তার দুই পাশে যে ভবন বা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে সেগুলো 5 ফিট করে ছেড়ে দিয়ে কিন্তু ভাঙা হয়েছিল এবং এর পরবর্তীতে কিন্তু দেখা যাচ্ছে যে রাস্তার যে 20 ফিট, সেই 20 ফিট সিটি কর্পোরেশন বলছে তারা 20 ফিট বুঝে পেয়েছে, কিন্তু 20 ফিটের পরে যেই বিভিন্ন ভবনগুলোর যে ভাঙা হয়েছিল সেই ভবনগুলো কিন্তু আবার সেই আগের জায়গাতে তারা নতুন করে সংস্কার করছে অনেকে। এর মধ্যে কিন্তু আপনি দেখছেন যে যে উদ্দেশ্যে আসলে এই রাস্তাটি প্রশস্ত করা হচ্ছে, অর্থাৎ মিরপুর থেকে উত্তরার দিকে যাওয়ার যে একটি বাইপাস সড়ক হিসেবে কিন্তু এই রাস্তাটি কিন্তু অনেক জনগুরুত্বপূর্ণ কিন্তু একটি রাস্তা, কিন্তু যে যানজট মুক্ত চিন্তা করে যে রাস্তাটি করা হয়েছিল যে মিরপুর থেকে সহজে যেতে পারবে, যে রাস্তাটি প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত যানজট লেগে থাকে, সেই রাস্তা কিন্তু এখনও কিন্তু যানজট কিন্তু এখনও আছে এবং অনেকে বলছে যে যে উদ্দেশ্যে আসলে সিটি কর্পোরেশন বা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এই রাস্তাটি প্রশস্ত করার পরিকল্পনা নিয়েছে, আসলে এখনও রাস্তার যেই সার্বিক অবস্থা, রাস্তাটির দুই পাশে যে ফুটপাত এবং ড্রেন নির্মাণ হওয়ার কথা সেটি হওয়ার পরও কিন্তু রাস্তাটি কিন্তু সেই পূর্বের অবস্থায় কিন্তু সেই ছোট যে রাস্তা ছিল সেই রাস্তায় কিন্তু থেকে যাবে। সেক্ষেত্রে আসলে যেই যানজট মুক্ত করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা অনেকটাই ব্যাহত হবে বলে মনে করছে অনেকে। একই সাথে কিন্তু এই যে রাজধানী যে রাস্তা যেই বাড়তি 5 ফিট করে ছেড়ে দেওয়ার কথা ছিল সেটি ছেড়ে না দিয়ে অনেকেই যে বিভিন্ন রকমের স্থাপনাগুলো আবার করছে, এই ব্যাপারে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বলছে তারা বিষয়টি সরজমিনে দেখবেন এবং দেখে তারা ব্যবস্থা নেবেন। তো এই ছিল আমার কাছ থেকে সবশেষ। তালুকদার বিপ্লব, আপনাকে ধন্যবাদ সংযুক্ত হওয়ার জন্য। দর্শক সহকর্মী তালুকদার বিপ্লব রাজধানীর ভাসানটেক এলাকা থেকে সংযুক্ত হয়েছিলেন, যারা ছিলেন সেখানকার অস্থায়ী স্থাপনা নির্মাণের সবশেষ অবস্থা। সংবাদের সময় হলো বিরতির, আরো সংবাদ। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24 দুপুর 12টার সংবাদ। জন্ম নিবন্ধনের নতুন শর্তে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। রাজশাহী সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলরদের কার্যালয়ে বন্ধ আছে এই কার্যক্রম। এতে নাগরিক রোষে পড়ছেন কাউন্সিলররা। তবে ভোগান্তি দূর করতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন মেয়র। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। যাদের জন্ম 2001 সালের পর তাদের জন্ম নিবন্ধনের জন্য বাবা মায়ের জন্ম সনদ বাধ্যতামূলক করা হয়েছে। আগে মা বাবার জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়েই নিবন্ধন করা যেত, আর এতেই সন্তানের জন্ম নিবন্ধন করাতে গিয়ে বিপাকে পড়েছেন অনেকে।
গত 1 জানুয়ারি থেকে নতুন নিয়ম কার্যকর হওয়ায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলের কার্যালয়গুলোতে বন্ধ আছে জন্ম নিবন্ধন। ইংলিশ আপনি ভার্সন করবেন আপনার সন্তানের জন্য, এখন পিতামাতার লাগবেন। আজ থেকে 30 বছর আগে বা 50 বছর আগে পিতামাতার ইংলিশ ভার্সন ছিল না, এখন এইসব বিব্রত পড়ছে। সাধারণ মানুষ সব কম সময়ের মধ্যে তারা হয়রানি ছাড়াই তারা পেতে চায়, যা আগে আমরা দিয়ে থাকতাম। স্থানীয় সরকার বিভাগের আওতাধীন রেজিস্ট্রার জেনারেল কার্যালয় এখন এই নিবন্ধনের দায়িত্বে, কিন্তু সরকারি সিদ্ধান্ত হলেও এ নিয়ে প্রচারণা নেই, ফলে সাধারণ মানুষের ক্ষোভ কাউন্সিলরদের উপর। অনুমোদন নিতে হবে ডিসি অফিসে, এখন ওনারাও বিভ্রান্ত পড়ছে এবং আমরাও পড়ছি বিভ্রান্ত, আমাদেরকে পাবলিক ভুল বুঝছে। জনগণের কাছে কৈফিয়ত দিতে হচ্ছে নিয়মিত, এবং পাশাপাশি আসলে আমরা জনগণকে খুব বিভ্রান্তিতে ফেলেছি। মেয়র জানিয়েছেন সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সংশোধনের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে আবেদন করতে হবে, তবে জনভোগান্তি দূর করতে উদ্যোগ নেবেন তিনি। সাধারণ নাগরিকদের তারিখ নেওয়ার নিবন্ধন নেওয়ার জন্য যদি এর বেশি কোনো মানে থাকে, অসুবিধা থাকে, সেটি আমি দেখবো যাতে নাগরিকদের ভোগান্তি না হয়। ভোগান্তি দূর করতে নতুন নিয়ম সম্পর্কে সিটি কর্পোরেশনের ওয়ার্ডগুলোতে বিশেষ প্রচারণা চালানোর দাবি করেছেন নাগরিকরা। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার নেতাকর্মীর ঢল নামে এ আয়োজনে বক্তারা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হওয়ার অঙ্গীকার করেন। জাহাঙ্গীর হানিফ ও তালুকদার বিপ্লবের তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বুধবার বিকেলে রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া। আওয়ামী লীগের সম্পূর্ণ নেতৃবৃন্দ জায়গালি ভাইয়ের সাথে আছে, যে 18 মিনিটের ভাষণ দিয়েছিলেন, সেই 18 মিনিটের ভাষণে উনি বাঙালি জাতির দিক নির্দেশনা দিয়ে দিয়েছিলেন। রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম এই আয়োজনে সভাপতিত্ব করেন। তিনি বলেন, জাতির জনকের জাদুকরী নেতৃত্বের কারণেই আজ বিশ্ব মানচিত্রে স্বাধীন বাংলাদেশের অবস্থান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের শততম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের আয়োজন এবং মিরাদ মাহফিলকে যারা সহযোগিতা করে আজকে সাফল্য করেছেন, তাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রাঞ্জল অভিনন্দন জানাচ্ছি। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন দাউদপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন ভূঁইয়া, একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু হোসেন ভূঁইয়া রানু সহ উপজেলা ও জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা। নেতাকর্মীরা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হওয়ার অঙ্গীকার করেন এ সময়। যাকে আপনারা প্রধান অতিথি করেছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রমজানকে সামনে রেখে চট্টগ্রামে শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রি। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, স্বাগত আপনাকে। জয়, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। জয়, টিসিবির পণ্য নিতে মানুষের আগ্রহ কেমন দেখছেন? দাম নিয়ে কি বলছেন সাধারণ মানুষ? ধন্যবাদ রাশেদ ইমাম। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি মানুষের কিন্তু আগ্রহ অনেকটা বেশি, যেহেতু সব ধরনের নিত্যপণ্যের দাম কিন্তু অনেকটা বেশি। তার কারণে টিসিবির পণ্যের জন্য সকাল থেকে কিন্তু আসলে যে অপেক্ষা করলেও যেখানে বিক্রি করার কথা রয়েছে, অনেক পয়েন্টে কিন্তু এখনও পর্যন্ত তারা বিক্রি শুরু করতে পারেনি। চট্টগ্রামের কয়েকটা পয়েন্ট বলতে যে 15টি পয়েন্টে তারা বিক্রি করার কথা রয়েছে, কয়েকটি পয়েন্টে আমরা দেখছি তারা বিক্রি শুরু করেছেন, তাও আবার অনেকটা দেরি করে, বলতে যে 12টার পরে, যেখানে সকাল থেকে বিক্রি করার কথা ছিল তারা 12টার পরেই বিক্রি করছেন। কিন্তু এই জায়গাগুলিতে দেখলাম আজকে প্রথম দিনে কিন্তু আসলে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। 3টি পণ্য তারা বিক্রি করছেন, সয়াবিন তেল, চিনি এবং মসুর ডাল, যেখানে বাজারে কিন্তু আসলে অনেকটা দাম হলেও কিন্তু আসলে সয়াবিন তেল এই টিসিবি থেকে 90 টাকা লিটার প্রতি তারা বিক্রি করছেন। এমনকি চিনি বিক্রি করা হচ্ছে 50 টাকা, আর 55 টাকা করে মসুর ডাল বিক্রি করা হচ্ছে। কিন্তু অন্যান্য যে পণ্যের দাম অনেকটা বেশি, সেই পণ্যগুলো যদি টিসিবি
তে যদি বিক্রি করা হতো তাহলে সাধারণ যারা মানুষ যারা অপেক্ষা করছেন ভোক্তারা আছেন তারা কিন্তু অনেকটা সুবিধা হতো বলে তারা মনে করছেন। আমরা একটু কথা বলতে চাই, অনেকক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন, কি কি পণ্য বিক্রি করা হচ্ছে? হ্যাঁ, এখানে চিনি, ডাল আর তেল আমাদের জন্য অনেক সুবিধা, অনেক ভালো। টিসিবির জন্য ধন্যবাদ জানাই, সরকারকে অনেক ধন্যবাদ জানাই। রাশেদ, আপনি অবশ্যই বুঝতে পেরেছেন এখানে যারা ভোক্তা অপেক্ষা করছেন তারা বলছেন যদি এইভাবে যদি রমজান পর্যন্ত অন্তত বিক্রি করা হয় তাহলে কিন্তু অনেকটা সুবিধা হবে বলে তারা মনে করছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ, ফিরে যাচ্ছে স্টুডিওতে রাশেদ ইমামের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ সংযুক্ত হওয়ার জন্য। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। মিয়ানমারের সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর দমন নিপীড়ন অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার দাঙ্গা পুলিশকে আটকাতে রাস্তায় ব্যারিকেড দেয় ইয়াঙ্গুন শহরতলি বাসিন্দারা। 6 সপ্তাহের বেশি সময় পার করা এই আন্দোলন পুলিশকে প্রতিরোধ করতে এই অভিনব প্রচেষ্টা। তবে পুলিশ পানি ঢেলে আগুন নিভিয়ে দেয়। এদিকে দিনের পাশাপাশি রাতের বেলায় বিক্ষোভ সমাবেশ চালিয়ে যাচ্ছে আন্দোলনকারীরা। বুধবার ইয়াঙ্গুনে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভকারীরা ফায়ারবম সেনাদের লক্ষ্য করে নিক্ষেপ করলে সংঘর্ষ বেঁধে যায়। অন্যদিকে মিয়ানমারের সেনা শাসন বিরোধী বিক্ষোভে সহিংসতার জেরে দেশটির সামরিক জান্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে জাতিসংঘ। সেনা অভ্যুত্থানের পর থেকে দেশের সামরিক কর্মকর্তাদের নানা অপরাধের তথ্য প্রমাণ সংগ্রহ করছে জাতিসংঘের তদন্তকারী দল। হৃদযন্ত্রের জটিলতায় প্রাণ হারালেন আফ্রিকার দেশ তানজানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলি। বুধবার দার ইস সালাম হাসপাতালে মৃত্যুবরণ করেন 61 বছর বয়সী এই নেতা। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন দেশটির নারী ভাইস প্রেসিডেন্ট সামিয়া সুলুহ হাসান। মার্কিন সংবাদ মাধ্যম এপি জানায় 2 সপ্তাহের বেশি সময় ধরে জনসমক্ষে দেখা গিয়েছিল প্রেসিডেন্টকে। তার স্বাস্থ্য নিয়েও নানা ধরনের গুজবের সৃষ্টি হয়েছিল। সবশেষ 27 ফেব্রুয়ারি মাগুফুলিকে জনসমক্ষে দেখা যায়। প্রেসিডেন্ট করোনা আক্রান্ত হয়েছেন বলে গেল সপ্তাহে মন্তব্য করেছিলেন বিরোধী রাজনীতিকরা, তবে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। গেল বছরেই তানজানিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন মাগুফুলি। এখন দেশটির সংবিধান অনুসারে তার ক্ষমতার মেয়াদের বাকি সময় রাষ্ট্র পরিচালনা করবেন দেশটির ভাইস প্রেসিডেন্ট সামিয়া। ব্রিটিশ সরকারের সঙ্গে বিরোধের জেরে যুক্তরাজ্যে ভ্যাকসিন রপ্তানি বন্ধের ইঙ্গিত দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। টিকাদান কর্মসূচি নিয়ে বিরোধের জেরে ইঙ্গিত দিলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন। তিনি জানান, টিকাদান কর্মসূচিতে ইউরোপ গতি আনার চেষ্টায় রয়েছে। এমন পরিস্থিতিতে যেসব দেশ কেবল টিকা আমদানি করেছে, রপ্তানি করছে না, অথবা নিজেদের দেশে যারা এর মধ্যে উচ্চ হারে টিকা নিতে সমর্থ হয়েছে সেসব দেশে টিকা রপ্তানি বন্ধ করা হতে পারে। তবে ইউ কমিশনের এমন ইঙ্গিতে বিস্ময় প্রকাশ করেছে বরিস প্রশাসন। ইউ এর কাছে এর ব্যাখ্যা দাবি করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। পুরো সময় সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।